ইসলামাবাদে ২১ ঘন্টা দীর্ঘ আলোচনার পরও হয়নি ওয়াশিংটন তেহরান সমঝোতা। নিজ শর্তে অনড় দুপক্ষ। যুক্তরাষ্ট্রে ফিরছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। অন্তর্বর্তী সরকারে ১৩৩ অধ্যাদেশের কার্যকারিতা হারিয়েছে ২০টি। গুরুত্বপূর্ণ উদ্যোগের বৈধতা না থাকার অভিযোগ তুলে ক্ষুব্ধ বিরোধী দল। তড়িঘড়ির কারণেই সংকট, বলছেন বিশেষজ্ঞ। শহরে গ্রামে হামের প্রকোপ। সুস্থ হওয়ার আগেই হাসপাতাল ছাড়াই বাড়ছে জটিলতা। ঢাকার ২ সিটিতে চালু হচ্ছে ভ্যাকসিন ক্যাম্পেইন। সারা দেশে শুরু ২০ এপ্রিল। টেলিকম নীতিমালায় সংশোধন আনছে সরকার। ইন্টারনেট সংযোগে একক সুযোগ চান ব্রডব্যান্ড সেবাদাতারা। ব্যবসার সুরক্ষা দাবি। যৌক্তিক সংস্কারের পক্ষে মোবাইল অপারেটররা। এবং উৎসবে রঙিন পাহাড়ি জনপদ। বর্ষবরণ ঘিরে পার্বত্য ৩ জেলায় নানা আয়োজন। নদীতে ফুল বিসর্জনের মধ্য দিয়ে শুরু বৈশাখীর আনুষ্ঠানিকতা। সকালের সময় সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘন্টা আলোচনার পরও সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান যুক্তরাষ্ট্র। চুক্তি ছাড়াই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সংবাদ সম্মেলনে তিনি জানান, পরমাণু ইস্যুতে তেহরান ছাড় দিতে সম্মত হয়নি। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ফল যাই হোক, জয় যুক্তরাষ্ট্রেরই হবে। এদিকে লেবাননের সঙ্গে সত্যিকারের শান্তি চুক্তি চান বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে আলোচনার মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলায় আরও অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের উচ্চ পর্যায়ে সরাসরি আলোচনা এখনো অব্যাহত রয়েছে। সূত্র বলছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একাধিক বৈঠক, রাতের খাবার এবং পরবর্তী সময়ে নথি ও খসড়া বিনিময় হয়। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, আলোচনায় ইরানের জব্দকৃত সম্পদ যুক্তরাষ্ট্র ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। এদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানায়, হরমুজ ইস্যুতে এখনো সমঝোতায় আসেনি দুই পক্ষ। তবে লেবাননে হামলা কমানোর বিষয়ে তেহরান নিশ্চয়তা পেয়েছে বলে জানা গেছে। আলোচনার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে মন্তব্য করে বলেন, আলোচনার ফল যাই হোক, জয় হবে যুক্তরাষ্ট্রেরই। তার দাবি, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা অনেকাংশে দুর্বল করেছে এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করার প্রক্রিয়াও চলছে। এছাড়াও চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তাহলে তাদের বড় ধরনের সমস্যায় পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। We win regardless. We've defeated them militarily. Whether we make a deal or not makes no difference to me. এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানেরও সমালোচনা করেন তিনি। পাশাপাশি লেবাননের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়েও কঠোর শর্ত আরোপ করেছে ইসরায়েল। হিজবুল্লাহকে নিরস্ত্র করার মাধ্যমে বৈরুতের সঙ্গে একটি সত্যিকারের শান্তি চুক্তি চায় তেল আবিব বলে উল্লেখ করেন তিনি। মার্কিন সেন্টকম দাবি করেছে, নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে দুটি যুদ্ধজাহাজ অতিক্রম করেছে। তবে ইরান তা সরাসরি অস্বীকার করে। একই সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, প্রণালীতে কোনো সামরিক জাহাজ প্রবেশ করলে তার কঠোর জবাব দেয়া হবে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। বিভিন্ন এলাকায় একাধিক আক্রমণেরও খবর এসেছে, যা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ বন্ধের দাবিতে বড় বিক্ষোভ হয়েছে তেল আবিব, বৈরুত এবং প্যারিসে। সরকার বিরোধী অবস্থান নিয়ে যুদ্ধ শেষ করার দাবি জানান শত শত ইসরায়েলি। অভিযোগ করেন, চলমান যুদ্ধ পুরো অঞ্চলকে আরও অনিরাপদ করে তুলছে। লেবাননে হিজবুল্লাহ সমর্থকেরা ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিরুদ্ধে রাস্তায় নামেন। আর প্যারিসে বিরোধী দলের সমর্থকেরা যুদ্ধ ও বোমা হামলার বিপক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব এবার ইসরায়েলের অভ্যন্তরেও স্পষ্টভাবে দেখা গেছে। যুদ্ধ বন্ধের দাবিতে স্থানীয় সময় শনিবার তেল আবিবের হাবিমা স্কোয়ারে সরকার বিরোধী বিক্ষোভ করে শত শত মানুষ। বিভিন্ন পোস্টার ও স্লোগান নিয়ে রাস্তায় নামেন তারা। বিক্ষোভকারীদের দাবি, যুদ্ধ চলতে থাকলে আরও অস্থিতিশীল হয়ে উঠবে পুরো অঞ্চল। আন্দোলনকারীরা অভিযোগ করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতৃত্ব যুদ্ধকে দীর্ঘমেয়াদী সংঘাতে পরিণত করছে। তাদের মতে, গাজা, লেবানন বা ইরান
সব ক্ষেত্রে একই ধরনের যুদ্ধচক্র তৈরি হয়েছে। সাধারণ মানুষের প্রধান চাহিদা এখন শান্তি ও নিরাপত্তা। তারা যুদ্ধ বন্ধ করে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানান। ট্রাম্প আর নেতানিয়াহু এক ধরনের স্থায়ী যুদ্ধের দিকে এগোচ্ছেন। গাজায়, ইরান বা লেবানন, যেখানেই হোক সংঘাত চলছে, কিন্তু ইসরায়েলের মানুষ শান্তি চায়। আমরা চাই এই যুদ্ধ এখনই শেষ হোক। একই দিনে ফ্রান্সের প্যারিসে ইরানি বিরোধী সংগঠন NCRI এর সমর্থকেরাও বিক্ষোভ করেন। তারা ইরানে চলমান হামলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মত প্রকাশ করেন। তাদের অবস্থানে ভিন্নতা দেখা যায়। কেউ যুদ্ধের বিরোধিতা করেন, আবার কেউ মনে করেন পরিবর্তন ইরানের ভেতর থেকে আসতে হবে। ফলে আন্দোলনে এক ধরনের বিভক্ত অবস্থান স্পষ্ট হয়। অন্যদিকে লেবাননের বৈরুতে হিজবুল্লাহ সমর্থকেরা বড় বিক্ষোভ করেন। তারা ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য আলোচনা বা শান্তি প্রক্রিয়ার তীব্র বিরোধিতা জানান। দাবি করেন প্রতিরোধ ছাড়া লেবাননের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। অনেকে সরকারের সমালোচনা করে বলেন ইসরায়েলের সঙ্গে আলোচনা দেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। তারা নিজেদের অবস্থানকে প্রতিরোধের লড়াই হিসেবে তুলে ধরেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশের মধ্যে কার্যকারিতা হারিয়েছে 20টি। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও দুর্নীতি বিরোধী সংস্কারের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগের বৈধতা না থাকায় ক্ষুব্ধ বিরোধী দল। বিশেষজ্ঞদের মধ্যে তড়িঘড়ি করে অনেক অধ্যাদেশ জারিতে সংকট তৈরি হয়েছে। তাই যাচাই বাছাই করেই এগুলো আইনে রূপান্তরের পথে হাঁটা উচিত। হাসান ওয়ালির রিপোর্ট। সংসদ অধিবেশনের উদ্বোধনী দিনে অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশ পর্যবেক্ষণে বিশেষ কমিটি গঠিত হয়। সরকার দলীয় সংসদ সদস্য জয়নাল আবদিনকে সভাপতি করে এতে সদস্য করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ 14 জন সংসদ সদস্যকে, যার 3 জন বিরোধী দলের। কয়েক দফা বৈঠক শেষে সংসদে সংক্রান্ত প্রস্তাবনা উত্থাপিত হয়, যাতে 98টি অধ্যাদেশ হুবহু, 15টি সংশোধনী সহ উত্থাপনের সুপারিশ করা হয়। বাকি 20টির 4টি রহিতকরণ এবং 16টি এখনই বিল আকারে উত্থাপন না করার সুপারিশ করে বিশেষ কমিটি। বেশ কিছু পয়েন্টে নোট অফ ডিসেন্ট দেয় বিরোধী দলের সদস্যরা। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। পরে ধারাবাহিকভাবে সংসদে বিল আকারে উত্থাপিত হতে থাকে এসব অধ্যাদেশ। সংসদ অধিবেশন বসার 30 দিনের মধ্যে আইনে রূপান্তরের বাধ্যবাধকতায় দিনে 2 বেলা করে অধিবেশন বসতে শুরু করে। সবশেষ শুক্রবারও বসে অধিবেশন। এতে 117টি অধ্যাদেশ, 91টি বিলে পাশ হয়। ফলে 4টি রহিতকরণ বিল এবং 16টি উত্থাপিত না হয় মোট 20টি অধ্যাদেশ কার্যকারিতা হারায়। বিল উত্থাপনকে ঘিরে তীব্র বিরোধিতা এবং 2 দফা ওয়াকআউট করে বিরোধী দল। তাদের অভিযোগ, রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করে পুরনো ফ্যাসিবাদে পথে হাঁটছে বিএনপি। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক কাজী মাহবুবুর রহমানের মতে, শেষ মুহূর্তে তড়িঘড়ি করে অনেক অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার, যাতে তৈরি হচ্ছে সংকট। তার মতে যাচাই বাছাই করেই এগুলো আইনে রূপান্তর হওয়া জরুরি। অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ বাস্তবায়ন করার জন্য কমিটমেন্ট দিয়ে তার কোনো দল ক্ষমতা আসে নাই। অন্তর্বর্তী সরকার তার মেয়াদের অল্প কয়েকদিন আগে সে মানবাধিকার কমিশন তৈরি করে গেছে। এটা তো সে না করলেও তখন পারতো, নির্বাচিত সরকার হাতে রেখে দিতে পারতো। প্রতি 9 দিনে একটা অধ্যাদেশ 2024-এ, প্রতি 4 দিনে একটা অধ্যাদেশ 2025-এ। এই অধ্যাদেশগুলো জাস্টিফাই ছাড়া ছেড়ে দেওয়া কোনোভাবে ঠিক হবে না। অল্প সময়ের ব্যবধানে বারবার সংসদ ওয়াকআউটকে ইতিবাচক মনে করেন না এই রাজনৈতিক বিশ্লেষক। জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে সংসদের বাইরেও আলোচনা অব্যাহত রাখার তাগিদ তার। পার্লামেন্ট থেকে যে কোনো একটা ইস্যুতেই ওয়াকআউট করে ফেলা, এটা এত তাড়াতাড়ি খুব গুড ইমপ্রেশন দেয় না। বিরোধী দলের যে শুধু সংসদের কথায় প্রথমেই যে আলোচনা নিয়ে এটাকে একেবারে শেষ ধরে রাখতে হবে, তার কোনো মানে হয় না আমার দৃষ্টিতে। এটা তারা ব্যক্তিগতভাবে নেতা পর্যায়ে আলোচনা করতে পারে, যেটা হয় বিভিন্ন দেশে হয়, যে তারপরে সংসদে এই বিষয়ে আলোচনা হতে পারে। এটা আমাদের দুঃখ। তবে সংসদে তর্ক বিতর্ক ইতিবাচক হিসেবে দেখছেন 2 বিশ্লেষকই। টেকসই সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় সংসদকে আরো কার্যকর করা তাগিদ তাদের। আমরা প্রথম দিনে আশা করেছিলাম, আপনিও বলেছিলেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের প্রতি আন্তরিক অভিনন্দন জানান তিনি। এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের পাহাড় ও সমতলে বসবাসকারী সব সম্প্রদায়ের উৎসব বাংলাদেশের জাতীয় জীবনেরই অবিচ্ছেদ্য অংশ। এসব উৎসব সমাজে শান্তি, সম্প্রীতি ও আনন্দের বার্তা বহন করে এবং জাতীয় ঐক্যকে সুদৃঢ় করে। তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে নৃগোষ্ঠীর
ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাস বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। পোস্টে সরকার দেশের সব নাগরিকের সমান অধিকার, উন্নয়ন, নিরাপত্তা ও সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তারেক রহমান। এবার হাম প্রসঙ্গ। কমছে না হামের সংক্রমণ। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 2 শিশুর। নতুন করে ভর্তি করা হয়েছে আরও 968 জনকে। উচ্চ ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় চলছে জরুরি টিকাদান কর্মসূচি। সারা দেশে শুরু হবে 20 এপ্রিল। অসুস্থ না হলেও আগে টিকা নেওয়া থাকলেও 6 থেকে 59 মাসের সব শিশুদের টিকা নেওয়ার নির্দেশনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বিশেষজ্ঞরা বলছেন, ক্যাম্পেইন সফল হলে পরিস্থিতি স্বাভাবিক হতে লাগতে পারে 1 থেকে 1.5 মাস। আরও জানাচ্ছেন মনির হোসাইন। দেশজুড়ে বাড়ছে হামের প্রাদুর্ভাব, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে সরকার। 5 এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ 18 জেলার 30টি উপজেলায় শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। 12 এপ্রিল ঢাকার 2 সিটি, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে এবং 20 এপ্রিল সারা দেশে একযোগে শুরু হবে টিকা কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন, টিকা কার্যক্রম সফল হলে কমতে পারে হামের প্রাদুর্ভাব। মানব শরীরে টিকার প্রতিক্রিয়া শুরু হতে সময় লাগে 15 দিন থেকে 1 মাস। একথা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সে হিসেবে টিকা কার্যক্রম সফল হলে আক্রান্তের সংখ্যা কমতে সময় লাগতে পারে 1 মাস। যখনই কোনো টিকা দিচ্ছেন, এক সেল অ্যান্টিবডি তৈরি করছে, আরেক সেল মেমোরি হিসাবে স্টকে হয়ে গেল। ওই মেমোরি সিলটা করবে কি, দ্বিতীয় যখন আপনি টিকা দিচ্ছেন অলরেডি তৈরি হয়ে গেছে, কিন্তু তখন দ্বিতীয় টিকা দেওয়ার পর কিন্তু দ্বিতীয় ডোজ দেওয়ার পর কিন্তু অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে না। সুতরাং 1 মাস টাইমের মধ্যে কিন্তু শুরু হয়ে যায় অ্যাকশন। রোগীর সংখ্যা কমে আসবে 1 মাসের মাথায়, তবে মৃত্যুর সংখ্যা কমতে আমাদের আরও 1 মাস অপেক্ষা করতে হবে। কারণ এখন যারা ইতিমধ্যেই খুব খারাপ অবস্থায় পৌঁছেছে, হাসপাতালে আছে বা হাসপাতালের বাইরে আছে, তাদেরকে সেবা দিয়ে সুস্থ করা এবং নতুন যে গুরুতর রোগীর সংখ্যা সেটা ধীরে ধীরে কমে আসবে। চলমান জরুরি ক্যাম্পেইনে টিকা নেয়া শিশুদের চলতি বছর জুনে আবার বুস্টার ডোজ নেয়ার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। একটা টিকায় আংশিক প্রতিরোধ ক্ষমতা হয়, 2টো টিকা হলে সেটা পরিপূর্ণ, এমনকি শতকরা 100% প্রতিরোধ ক্ষমতা অর্জন হয়। তো এখন যে জরুরি টিকাগুলো হচ্ছে, জুন মাস থেকে সম্ভবত আবার গণটিকা দেওয়া শুরু হবে, তখন এরাও কিন্তু টিকা দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আগে হামের টিকা নেওয়া থাকলেও 6 মাস থেকে 19 টিকা নিতে হবে। তবে যাদের জ্বর কিংবা হাসপাতালে ভর্তি, তাদের অসুস্থ অবস্থায় টিকা নেওয়া যাবে না। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর করাইল বস্তিতে আছেন সামদানি প্রত্যয়, হবিগঞ্জ সদর হাসপাতাল আছেন সহকর্মী রাশেদ আহমদ খান। সরাসরি যাচ্ছি প্রত্যয়ের কাছে। হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় টিকার কার্যক্রম বৃদ্ধি করেছে সরকার। সেই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর করাইলের এরশাদ মাঠে। এখানে আজ জাতীয় হাম রুবেলা ক্যাম্পেইনের 2026-এর অংশ হিসেবে আজ টিকাদান কর্মসূচি শুরু হবে। এরই ধারাবাহিকতা আমরা আপনাদের জানাতে চাই দর্শক, হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এই টিকা কার্যক্রম রোববার থেকে ঢাকা সহ আরও 4টি সিটি কর্পোরেশনে শুরু হয়েছে হাম রুবেলা এমআর টিকাদান কর্মসূচি। এ কর্মসূচির আওতায় 12,19,957 শিশুকে টিকা দেয়া হবে। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগামী 11 মে পর্যন্ত এই কার্যক্রম চলবে। ঢাকার উত্তর, দক্ষিণ ও ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ঢাকা দক্ষিণে 6,47,000 এবং উত্তর সিটিতে 4,65,000, ময়মনসিংহে 62,000, বরিশালে 45,000 শিশুকে টিকা দেওয়া হবে। 20 এপ্রিল থেকে দেশ জুড়ে কর্মসূচি শুরুর পরিকল্পনা রয়েছে। এই মুহূর্তে আমরা করাইলে দেখতে পাচ্ছি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনে। আমরা এখানে অনেক মানুষ ভিড় করছেন, তারা তাদের শিশুদেরকে নিয়ে এসেছেন এখানে টিকা কার্যক্রমে তারা রেজিস্ট্রেশন করছেন, কারণ সময় মতো টিকা গ্রহণ করাই হামের একমাত্র কার্যকর উপায়। এই মুহূর্তে দেশে উদ্বেগজনক হারে হামের প্রাদুর্ভাব বাড়ছে। গত 28 দিনে হাম এবং তার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বিভিন্ন বিভাগে হাম রোগীর সংখ্যা প্রায় 16,900 কাছাকাছি পৌঁছে গেছে এবং এর মধ্যেই 180 জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে এবং পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে প্রায় 2,489 জন শিশুর। এই যে হামে আসলে ঝুঁকির মধ্যে রয়েছে 1 মাস থেকে 5 বছর বয়সী শিশুরা। এই হামের প্রাদুর্ভাব আরও 1 মাস
চলতে পারে বলে বিশেষজ্ঞরা এই মুহূর্তে মনে করছেন। তবে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত এবং মৃত্যু আসলে এই মুহূর্তে কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলে থাকেন যে 1 মাস থেকে 5 বছর বয়সী শিশুরা হামের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। এই শিশুতে যারা এই দীর্ঘ রোগে আক্রান্ত শিশুরা 12 মাসের কম বয়সী শিশু, অপুষ্টিতে ভোগা শিশু এবং টিকা না নেওয়া দুর্বল যারা শিশু রয়েছে তারা আসলে এই রোগের ক্ষেত্রে বেশি ঝুঁকিতে থেকে থাকেন। এই ক্ষেত্রে আসলে যে টিকাদান কর্মসূচিটি রয়েছে সেই টিকাদান কর্মসূচিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন মানুষ আসছেন যারা করাইলের সাধারণ মানুষ। এর পাশাপাশি এখানে সাধারণ মানুষরা আসছেন তাদের সন্তানদেরকে নিয়ে হামের টিকাদানের জন্য, এবং কিছুক্ষণ পরই এখানে স্বাস্থ্যমন্ত্রী আসবেন, এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই মুহূর্তে হবিগঞ্জে আছেন সহকর্মী রাশেদ আহমেদ। আমরা সরাসরি যাব হবিগঞ্জের টিকা কার্যক্রমের কাছে। সারা দেশের ন্যায় হবিগঞ্জেও হামের প্রকোপ দেখা দিয়েছে। আমরা যতটুকু তথ্য জেনেছি যে হবিগঞ্জের যে হামের যে হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে যে এখানে দায়িত্বরত সেবিকা আছেন পিঙ্কি সূত্রধর জানিয়েছেন যে হবিগঞ্জে এ পর্যন্ত মোট 60 জন হামের রোগী পাওয়া গেছে এবং এখানে বর্তমানে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের যে হামের ইউনিট আছে এখানে ভর্তি রয়েছেন প্রায় 10 জন শিশু, এবং আমরা যতটুকু জেনেছি যে 60 জন শিশুর মধ্যে 10 জনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জায়গা সিলেট সহ বিভিন্ন জায়গায় রেফার করা হয়েছে। এছাড়া হবিগঞ্জে যে 10 জন আছেন তাদের অবস্থাও চিকিৎসা চলছে। আমরা যতটুকু জেনেছি যে হবিগঞ্জে প্রতিদিনই হবিগঞ্জে জেলা সদর হাসপাতালে সদর হাসপাতালে হামের রোগীরা ভর্তি হচ্ছেন। এছাড়াও হবিগঞ্জে যে 9টি উপজেলা আছে প্রত্যেকটি উপজেলার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে এই স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে হামের যে উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন। অনেকেই জানিয়েছেন যে হামের যে চিকিৎসা এখানে যে চিকিৎসা যতটুকু দেওয়া দরকার ততটুকু প্রায় এখানে সাধ্যমতো তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। রোগীদের অনেকে জানিয়েছেন যে তারা যে এখানে ভর্তি হয়েছেন এবং এই ভর্তি হওয়ার পর তাদের যে চিকিৎসকরা যতটুকু চিকিৎসা দেওয়া দরকার সবকিছু তারা চিকিৎসা দিচ্ছেন। এছাড়া হবিগঞ্জের যে সদর হাসপাতালে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা জানিয়েছেন যে হবিগঞ্জ জেলা শহরে আসলে হামের যে প্রকোপ এই প্রকোপ অনেকটা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। যদিও চিকিৎসকরা চেষ্টা করছেন যে তারা তাদের যে সাধ্যমতো তারা সেবা দেওয়ার, তবে জানিয়েছেন যে হামের যে টিকার যে সম্প্রসারণ করা হয় তাহলে যে হামের যে প্রকোপ থেকে অনেকটাই রক্ষা করা যাবে। তো এই ছিল আজকে হামের সর্বশেষ হবিগঞ্জ সদর হাসপাতালের। হামের প্রাদুর্ভাবের খবর জানতে এখন সরাসরি ছিলাম হবিগঞ্জ, এর আগে ছিলাম ঢাকায়। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিক্রি করেছে বিএনপি। রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকাল থেকেই ভিড় করেন মনোনয়ন প্রত্যাশীরা। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনকারীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংরক্ষিত 36টি নারী আসনের বিপরীতে দলীয় মনোনয়ন পেতে শনিবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উৎসব মুখর পরিবেশ বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন মনোনয়ন প্রত্যাশীরা। বিএনপির মনোনয়ন পেতে সাবেক ছাত্রনেত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির প্রবীণ নেত্রীরাও এখন দৌড়ঝাঁপ করছেন। যোগ্য প্রার্থীর তালিকায় উঠে আসছে অনেক শিল্পীর নামও। সকালে দলীয় ফর্ম সংগ্রহ করেন সঙ্গীত শিল্পী কনক চাপা সহ আরও অনেকে। যোগ্যতা, অভিজ্ঞতা এবং বিগত সময়ে মাঠের ভূমিকা সবকিছু বিবেচনা করেই নারী আসনের মনোনয়ন চূড়ান্ত করবে বলে আশা মনোনয়ন প্রত্যাশীদের। দল তাগিদের মনোনয়ন করবেন, তাগিদের পাশাপাশি মেধা এবং যোগ্যতা সবকিছু মিলে ইনশাল্লাহ আমি আশাবাদী। আমি মনে করি দল আমাকে মনোনয়ন দিবে, আমি মনোনয়ন প্রত্যাশী। আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে। সৎ এবং নিষ্ঠাবান থেকে মানব সেবা করাই আমার একমাত্র উদ্দেশ্য। সংসদ নির্বাচনের মতোই সংরক্ষিত আসনে প্রার্থী বাছাই করবে দলটি। কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে আন্দোলন সংগ্রামে আগ্রহী ভূমিকা যারা রেখেছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে। রোববার শেষ হচ্ছে মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম। 21 এপ্রিল জমাদানের শেষ সময় হলেও এরই মধ্যে জমা পড়েছে প্রায় 2 শতাধিকের বেশি ফর্ম। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। উৎসবে রঙিন পাহাড়ি জনপদ। বর্ষবরণ ঘিরে
পার্বত্য 3 জেলায় নানা আয়োজন, নদীতে ফুল বিসর্জনের মধ্য দিয়ে শুরু বৈশাখীর আনুষ্ঠানিকতা। সে খবর জানাবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি রাঙ্গামাটিতে হেফাজত সবুজের কাছে। বর্ষকে বিদায় এবং বরণ করে নিতে যে 3 দিন ব্যাপী বিভিন্ন উৎসব উদযাপিত হয়, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় এটি পালন করে থাকেন। তো সেই উৎসবের আজকে প্রথম দিন আসলে সর্বাধিকভাবে ফুল বিজু নামেই পরিচিত। আপনারা এই দিনে একটু দেখানোর চেষ্টা করছি। এই দিনে আসলে গঙ্গা দেবীর উদ্দেশ্যে এখানে ঘাটে এসে কাপ্তাই হ্রদে তারা ফুল ভাসান। একটি কথা জানিয়ে রাখি যে এই ফুল ভাসান অনুষ্ঠানটা অত্যন্ত ক্ষণস্থায়ী একটি অনুষ্ঠান। সেটা হচ্ছে যে তারা আসেন, ফুল ভাসিয়ে চলে যান। তো কিছুক্ষণ আগেও আসলে এই এলাকাতে একদম লোকারণ্য ছিল। এখন আসলে মূল অনুষ্ঠান যারা মূলত মিস করেছেন তারাই এখন এসে ব্যক্তিগত দেবীর আরাধনা করে তারা যাচ্ছেন। এবং তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি তারা আমাদের করেন সেটা হলো যে তারা অতীতের বিগত বছরের যত দুঃখ কষ্ট গ্লানি যাতে নদীর জলে ভেসে যায় এবং আগামী বাংলাদেশ যাতে সমৃদ্ধ হয় এবং তাদের যে আগামী বছরটি অত্যন্ত সুখ সমৃদ্ধ হয় এমনটাই তারা প্রার্থনা করেন। এবং এই ফুল বিজুর পরে আসলে আগামী 13 এপ্রিল যেটা 29শে চৈত্র, আমরা যেটা 30শে চৈত্র সংক্রান্তি, সেই দিন এখানে পাহাড়ের মানুষ মূল বিজু উদযাপন। মূল বিজুটি হলো এক ধরনের খাওয়া দাওয়া এবং পাজনের আতিথ্য করে থাকে। তো রাঙ্গামাটিতে যে ফুল বিজু উদযাপিত হচ্ছে এই ছিল আমার কাছে সর্বশেষ। এবং এখন বান্দরবনের খবর জানাবেন সহকর্মী এম.এ. জাকির। বর্ষবরণকে ঘিরে উৎসবের রঙে রঙিন পাহাড়ি জেলা বান্দরবান। সাঙ্গু নদীতে ফুল বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয়েছে আজকে তঞ্চঙ্গা সম্প্রদায়ের বর্ষবরণ অনুষ্ঠান। সকাল থেকে তঞ্চঙ্গা ও চাকমা সম্প্রদায়ের মানুষজন সাঙ্গু নদীর এই জায়গাটিতে এসে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল বিসর্জন দিয়েছে। ফুল বিসর্জনের পাশাপাশি তারা মোমবাতি জ্বালিয়েছে এবং গঙ্গা মায়ের পূজাও কিন্তু তারা করেছে। পূজা প্রার্থনা করে তারা সুখ শান্তি, পুরাতন বছরের গ্লানি ধুয়ে মুছে আগামীতে যাতে নতুন বছর সবার জন্য সুখ শান্তি মঙ্গল বয়ে আনে সেই প্রার্থনায় তারা করেছে বলে আমাদেরকে জানিয়েছে। মূলত পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছরই কিন্তু এই 12 এপ্রিল তঞ্চঙ্গা সম্প্রদায় ফুল বিজু সাঙ্গু নদীতে ফুল বিসর্জনের এই উৎসব পালন করে থাকে। এবং আজকে তাদের সকাল থেকে যে অনুষ্ঠানমালা রয়েছে তার মধ্যে সকালে এই ফুল বিসর্জন, পূজা অর্চনা, গঙ্গা মায়ের উদ্দেশ্যে ফুল বিসর্জন, পূজা, এবং বিকালেও কিন্তু তাদের আরো অনুষ্ঠানমালা রয়েছে। যেমন তাদের ঐতিহ্যবাহী ঘিলা খেলা, সেটিও কিন্তু আজকে উদ্বোধন হবে। তঞ্চঙ্গাদের ঐতিহ্যবাহী ঘিলা খেলা যেটি বর্তমানে হারিয়ে যেতে বসেছে, সেই ঘিলা খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, তাদের ঐতিহ্যবাহী বিভিন্ন অনুষ্ঠানও কিন্তু আজকে অনুষ্ঠিত হবে। মূলত জানিয়ে রাখি আপনাকে যে বান্দরবানে যে 11 ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের মানুষের বসবাস, তারা কিন্তু বিভিন্ন নামে বিভিন্ন ভাবে বর্ষবরণ উৎসব পালন করে থাকে। এর মধ্যে মারমা সম্প্রদায় কিন্তু সাংগ্রাই উৎসব পালন করে থাকে, সেটিও একটি ঐতিহ্যবাহী উৎসব। তাদের যে জলকেলি রয়েছে সেই জলকেলি উৎসব কিন্তু দেশব্যাপী একটি প্রসিদ্ধ উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তাদের এই উৎসব দেখতে বান্দরবানে মানুষজন ভিড় করে। পর্যটন নগরী হয়, পর্যটকরাও কিন্তু তাদের এই বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসব দেখতে এখানে ছুটে আসেন। তো তঞ্চঙ্গারা আজ সকাল থেকে কিন্তু সাঙ্গু নদীর ঘাটে এসে পরিবারের মানুষজন, সব বয়সী সদস্যরা, শিশুদেরকেও আমরা দেখেছি তারা এসে সাঙ্গু নদীতে গঙ্গা মায়ের উদ্দেশ্যে ফুল বিসর্জন দিয়েছেন এবং প্রার্থনা করেছেন আগামী দিনগুলো যাতে তাদের সুন্দর কাটে এবং সুন্দর হয়। এবং এরপরেও কিন্তু তাদের আগামীকাল তার পরদিনও কিন্তু বর্ষবরণ নিয়ে অনুষ্ঠান রয়েছে। এছাড়াও ত্রিপুরাদের চাংক্রান উৎসব রয়েছে, মারমাদের সাংগ্রা উৎসব, পাশাপাশি আরো বিভিন্ন সম্প্রদায় কিন্তু বিভিন্ন উৎসব পালন করে থাকে। মূলত বর্ষবরণকে ঘিরে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণাঢ্য আয়োজন হয়ে থাকে। পাহাড়ে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন উৎসব পালন করে থাকে। এক কথায় বলা চলে উৎসবের নগরীতে পরিণত হয়েছে এই মুহূর্তে পার্বত্য জেলা বান্দরবান। এই ছিল বান্দরবানের সবশেষ খবর। এখন আমরা চলে যাব খাগড়াছড়িতে, সেখানে আছে সহকর্মী জিতেন বড়ুয়া। খাগড়াছড়ি এখন উৎসব নগরীতে পরিণত হয়েছে। বৈশাখী উৎসবকে ঘিরে পাহাড়ে এখন বিভিন্ন অঞ্চল, পাহাড়ি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে
গান বাজনা এবং একটা উৎসব ভাব পরিলক্ষিত হচ্ছে। আজ সূর্যোদয়ের সাথে সাথে খাগড়াছড়ি চেঙ্গি নদীতে ফুল দিয়ে পূজা, মা গঙ্গার উদ্দেশ্যে ফুল দিয়ে পূজা করার মধ্য দিয়ে খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের ফুল বিজুর সূচনা হয়। ফুল বিদ্যুতে ভোরে যখন সূর্যের আলো ফোটেনি তখন থেকেই পাহাড়ি বিশেষ করে চাকমা তরুণ তরুণীরা বিভিন্ন ফুলের বাগান থেকে বা পাহাড়ের জঙ্গল থেকে ফুল সংগ্রহ করে। এই ফুল তারা প্রথমে চেঙ্গি নদীতে নিয়ে আসে, চেঙ্গি নদীতে নিয়ে এসে মা গঙ্গার উদ্দেশ্যে ফুল দিয়ে পূজা করে এবং এই পূজার উদ্দেশ্য হচ্ছে পুরানো দিনের বিভিন্ন ব্যর্থতা, গ্লানি, দুঃখ যেন ধুয়ে মুছে যায় এবং নতুন বছরের সূর্যরাঙা প্রভাতে তারা যেন আরো সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনে, এটাই তাদের প্রত্যাশা। এরপর তারা যাবে তাদের বিভিন্ন ঘরদোর তারা পরিষ্কার পরিচ্ছন্ন করবে, ফুল দিয়ে সাজাবে এবং ভগবান বুদ্ধের উদ্দেশ্যে পূজা করবে। তারপরে এরা পরিবারের বয়োজ্যেষ্ঠ দাদা দাদি, নানা নানি এবং পাড়ার বয়স্ক লোকদেরকে সালাম করবে। তারপরে আগামীকালের মূল বিজুর জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে। আগামীকাল 13 তারিখ অর্থাৎ চাকমা সম্প্রদায়ের এটা মূল বিজু। এই দিনে তারা প্রায় 21 থেকে 22 পদের সবজি নিয়ে পাচন তৈরি করবে এবং এই পাচন তারা অতিথিদের আপ্যায়ন করবে। এই উৎসবের মধ্য দিয়ে পাহাড়ে শান্তি, সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ প্রত্যাশা করছে পাহাড়ি জনগোষ্ঠী। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি ছিলাম পার্বত্য 3 জেলায়, সহকর্মীরা জানাচ্ছিলেন বৈশাখীর আনুষ্ঠানিকতা। অন্তর্বর্তী সরকারের টেলিকম নীতিমালার সংশোধন করছে বর্তমান সরকার। তথ্য সম্প্রচার মন্ত্রী জানান, নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে সংশোধিত নীতিমালায় ব্যবসা সুরক্ষার দাবি জানিয়েছেন দেশীয় উদ্যোক্তারা। তাদের অভিযোগ, নীতিমালার মারপ্যাচে টাওয়ার কিংবা ফাইবার নেটওয়ার্ক সহ সব স্তরে ব্যবসার সুযোগ দেওয়া হয়েছে মোবাইল অপারেটরদের। মূল প্রতিষ্ঠানকে রাখা হয়েছে বাসাবাড়িতে ইন্টারনেট সংযোগ দেওয়ার সুযোগও। এতে ব্যবসা হারানোর শঙ্কায় দেশীয় উদ্যোক্তারা। শুভ খানের রিপোর্ট। অংশীজনদের নানা আপত্তির মধ্যেই গেল বছরের 22 সেপ্টেম্বর টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা 2025 প্রণয়ন করে অন্তর্বর্তী সরকার, যেখানে টেলিকম খাতের সব লাইসেন্সকে 3 স্তরে নামিয়ে আনা হয়। তবে এই নীতিমালা প্রণয়ন নিয়ে আপত্তি তুলে সংশোধনের ঘোষণা দেয় ক্ষমতাসীন দল বিএনপি। গুরুতর সমস্যা রয়েছে যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। 65% বিদেশি বিনিয়োগের প্রতিষ্ঠানকে সব স্তরে ব্যবসার সুযোগ দেওয়া হয়েছে নীতিমালায়। অর্থাৎ গ্রাহক পর্যায়ে ব্যবসার পাশাপাশি মোবাইল অপারেটরের বিদেশি মালিকরা চাইলে টাওয়ার কিংবা ফাইবার নেটওয়ার্ক নির্মাণে বিনিয়োগ করতে পারবে। অথচ একই সুবিধা রাখা হয়নি দেশীয় উদ্যোক্তাদের জন্য। টাওয়ার কিংবা এনটিটিএন লাইসেন্সধারী দেশি প্রতিষ্ঠানকে সাবমেরিন কেবল সহ আন্তর্জাতিক অন্যান্য পরিষেবা খাতে কোনো লাইসেন্স না দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। মোবাইল অপারেটর সবগুলোই হচ্ছে বিদেশি মালিকানাধীন, অর্থাৎ অপারেটর নিজে আসবে না, তার পেছনে যে কোম্পানিটি আছে তারা কিন্তু চাইলে পরে একটা ক্ষেত্রে অন্য নাম নিয়ে তারা আসতে পারে। ওনারা যদি ফাইবার টাওয়ার করতে পারেন তাহলে আসলে এনআইসিএসপির আসলে কোনো বিজনেস কেস থাকে না। ব্রডব্যান্ড সেবাদাতাদের দাবি, নীতিমালা অনুযায়ী বাসাবাড়িতেও ইন্টারনেট সংযোগ দেওয়ার সুযোগ আছে মোবাইল অপারেটরদের। আমরা যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছি, আমরাই লাস্ট মাইলটা ফাইবার অপটিক দিয়ে দিতে পারবো, এটার সুনির্দিষ্টভাবে উল্লেখ চাচ্ছি। এমন প্রেক্ষাপটে যৌক্তিক সংস্কার চাই মোবাইল অপারেটররাও। হোলসেল রিভিউ না করে যেসব জায়গায় আসলে গ্যাপ আছে, এই গ্যাপগুলো মিট করাটা আসলে সবচেয়ে বড় সুবিধা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, এরই মধ্যে টেলিকম নীতিমালা সংশোধনের কাজ শুরু হয়েছে। তথ্য মন্ত্রণালয়, টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি মিলে আমরা একটা ক্লাস্টার করার উদ্যোগ নিয়েছি। তো সেই কারণে কথা হচ্ছিল, তখন ওনারা বললেন যে আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে আসছি, আমরা নীতিমালাটা পুনর্মূল্যায়ন করছি। খাত সংশ্লিষ্টদের তথ্য মতে টেলিকম খাতের 80% রাজস্ব মোবাইল অপারেটরদের দখলে, বাকি 20% রাজস্ব ভাগাভাগি করে ব্রডব্যান্ড সেবাদাতা এবং অবকাঠামো খাতে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় থাকছে
মশার উৎপাতে অতিষ্ঠ জনজীবন। জামালপুরে খাল ড্রেন পরিষ্কার না করায় বাড়ছে উপদ্রব। দিনের বেলায়ও থাকতে হয় মশারি কিংবা কয়েল জ্বালিয়ে। দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস। রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ পদ কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক। অভিযোগ রয়েছে 5 আগস্ট সরকার পতনের পর সাবেক অধ্যক্ষ বেদার উদ্দিন আহমেদকে মবের মাধ্যমে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেন নিয়ামুল হক। পরে তিনি নিজেই সে পদে বসে যান, যা পুরোপুরি অবৈধ। তার এই পদে বসা নিয়ে উঠেছে প্রশ্ন, পাশাপাশি রাজনৈতিক পরিচয় নিয়েও রয়েছে ধূম্রজাল। আরও জানাচ্ছেন সহকর্মী কামরুল হাসান। প্রায় 6500 শিক্ষার্থীর বিদ্যাপীঠ ঢাকা সিটি কলেজ সংঘর্ষ, মারামারি, হানাহানি নিয়ে রীতিমতো থাকে সমালোচনায়। এবার সেই সমালোচনায় নতুন মাত্রা নিয়ে এলেন কলেজটির অধ্যক্ষ কাজী নিয়ামুল হক। অভিযোগ উঠেছে 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর বাইরে থেকে উত্তেজিত ছাত্র জনতাকে ডেকে মব তৈরি করে তৎকালীন অধ্যক্ষ বেদার উদ্দিন আহমেদকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেন। পরে তিনি নিজেই নিজেকে অধ্যক্ষ ঘোষণা করে পদে বসে যান। প্রতিষ্ঠানটিতে দায়িত্বরত কোনো অধ্যক্ষকে পদত্যাগের 2 মাস পূর্বে নোটিশ প্রদানের বিধান থাকলেও পূর্বের অধ্যক্ষকে যথাযথ প্রক্রিয়া মেনে পদত্যাগ করানো হয়নি। এছাড়া কোনো বিধিসম্মত কারণে অধ্যক্ষের পদ শূন্য হলে সেই পদে ভারপ্রাপ্ত অধ্যক্ষ 6 মাসের বেশি থাকা যাবে না, এমন বিধানও রয়েছে। কিন্তু বর্তমান অধ্যক্ষ নিয়ামুল হক কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রায় 21 মাস ধরে স্বপদে বহাল আছেন। অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি এসব বিষয়ে কোনো কথা বলবেন না মন্তব্য করে সিটি কলেজে সাংবাদিক প্রবেশ নিষেধ বলে সাফ জানিয়ে দেন। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ASM আমানুল্লাহ বলেন, সিটি কলেজের অধ্যক্ষ কাজী নিয়ামুল হককে নিয়ে তারা নিজেরাও বিব্রত। উচ্চ আদালতের স্থিতি আদেশ থাকায় নেওয়া যাচ্ছে না ব্যবস্থা, তবে তাকে শীঘ্রই অপসারণ করা হবে বলেও জানান তিনি। আমরা ঢাকা শহরে বেশ কয়েকটা কলেজ নিয়ে বিব্রত, জাতীয় বিশ্ববিদ্যালয়, এর ভিতরে ঢাকা সিটি কলেজ একটা। 2বার গভর্নিং বডি চেঞ্জ করেছে, কিন্তু হাইকোর্টের একটা ডিরেকশনের এই জায়গাটাতে এখন এই মুহূর্তে ইন্টারভেনশনে যেতে পারছে না জাতীয় বিশ্ববিদ্যালয়। ঢাকা সিটি কলেজের গভর্নিং বডির সাথে আমাদের কথা হয়েছে, এটা আশা করা যায় যে খুব শীঘ্রই এটা একটা সমাধানের পথে যাবে। এদিকে প্রতিষ্ঠানটিতে এমন প্রশাসনিক অস্থিরতা শিক্ষার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টির সমাধান প্রয়োজন বলে মত তাদের। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। জামালপুরে মশার অস্বাভাবিক বিস্তারে অতিষ্ঠ জনজীবন। শহরের খাল ড্রেন নিয়মিত পরিষ্কার না করায় বাড়ছে উপদ্রব। দিনের বেলায়ও থাকতে হয় মশারি টাঙিয়ে বা কয়েল জ্বালিয়ে। মশা নিধনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। সামনে পরীক্ষা, কিন্তু মনোযোগ দেয়া যাচ্ছে না পড়ায়। মশার কামড়ে অতিষ্ঠ জীবন, কয়েল জ্বালিয়েও রক্ষা নেই। জামালপুর পৌরবাসীর দিনের বেলার চিত্র এটি, রাতেও একই দশা। মশার উপদ্রবে নাজেহাল, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ঘর। অনেকের চোখ ও নাকেও শুরু হয়েছে জ্বালাপোড়া। মশার উপদ্রব থেকে রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার আকুতি পৌরসভার বাসিন্দাদের। অতিরিক্ত মশার কামড়ে পড়ালেখা করা যায় না। কয়েল জ্বালানোর পরেও প্রচন্ড পরিমাণ মশা, বসেই থাকা যায় না। সবসময় যদি এরকম মশার কামড়াই তাহলে আমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবো না। এটার একটা সমাধান চাই। শহরের খাল, ড্রেন ও রাস্তাঘাট যেন ময়লা আবর্জনার স্তূপ। বাসাবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানের ময়লায় জন্ম নেয় মশা। এতে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ নানা ভাইরাস জনিত রোগে আক্রান্তের ঝুঁকি বাড়ছে। মশা অতিরিক্ত হয়ে গেছে, মানুষের ঘরে বাইরে থাকবার পাইতেছে না। রাত সন্ধ্যা নাগলে তো ঘরে বসাই যায় না। কোন সময় পরিষ্কার করে না, ডেঙ্গু হয়েছে। মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ফাইলেরিয়া এগুলো হতে পারে। আমাদের যাওয়ার পরে ডেঙ্গুর ছড়ানোর একটা সম্ভাবনা বেশি। মশা নিধনে কার্যকরী পদক্ষেপ নেয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। আমরা প্রতিনিয়তই মশার ওষুধ ছিটিয়ে যাচ্ছি। জনগণ
ঠিক জনগণকে যেন মশায় উপদ্রবে কষ্ট না করতে হয় সেই ক্ষেত্রে পৌরসভা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। মশা দ্বারা যেন জনগণ অতিষ্ঠ না হয় সেই ব্যাপারে আমরা সচেতন থাকবো। 53 বর্গ কিলোমিটারের পৌরসভার 12টি ওয়ার্ডে জনসংখ্যা 1,68,559 জন। সময় সংবাদ, জামালপুর। চলতি মাসের শুরুতে কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে হাওড় অঞ্চলে বোরো ধান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অপরিকল্পিত হাওর ব্যবস্থাপনার কারণে পানিতে নষ্ট হয়েছে শত শত হেক্টর জমির ফসল। এমন পরিস্থিতিতে মহাপরিকল্পনার কথা শোনালেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী। সুনামগঞ্জ ও হবিগঞ্জের হাওর অঞ্চল ঘুরে এসে নওশাদ আহমদ চৌধুরীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সুনামগঞ্জের দেখার হাওর সংলগ্ন এলাকার বাসিন্দা নূর আহমদ। হাওরে থাকা তার বছরের একমাত্র ফসল বোরো ধান এখন পানির নিচে, সর্বস্ব হারিয়ে এখন সে দিশেহারা। বিস্তীর্ণ হাওরে তলিয়ে আছে হেক্টরের পর হেক্টর বোরো ধান। নিরুপায় হয়ে কৃষক কাঁচা ধান কেটে নিচ্ছেন গবাদি পশুর জন্য। বছরে কোটি কোটি টাকা ব্যয় করে হাওর ব্যবস্থাপনায় তেমন কোনো টেকসই সমাধান আসছে না। ফলে প্রতি বছরই হাওরবাসী এভাবেই ভোগান্তির শিকার হচ্ছেন। এ অবস্থা থেকে মুক্তি চাচ্ছেন হাওরবাসী। আমরা প্রশাসনের কাছে জানাইছি, অনেক ডিসি মহোদয়রে জানাইছি, এমপি সাহেবরে জানাইছি, জানানির পরও আমরা কোনো নিষ্কাশনের কোনো ব্যবস্থা হয়েছে না। আমাদের যে ক্ষতি হয়েছে ক্ষতি তো পোষণ হবে না। এখন যেহেতু গরু খাইতেছে যতটুকু খায় আর কি, আমরা ওই জন্য কাটতেছি। ফানির চলে গেছি কি 10-15 দিন পরে কাটলাম নি, অনেক ধান কাটতে পারছি না, ফানির চলে কাঁচা তারা ধান কাটছি। সাম্প্রতিক বৃষ্টিতে দেখার হাওর, টাঙ্গুয়ার হাওর, ছায়ার হাওর, হাসির হাওর সহ সুনামগঞ্জের 12 উপজেলার অর্ধশতাধিক হাওরের 189 হেক্টর জমি ডুবে গেছে। পানি নিষ্কাশনের পথ না থাকায় বিপাকে পড়েছেন কৃষক। সংকট সমাধানের দাবিতে মানববন্ধনও করেছেন হাওরবাসী। ভৈরব পর্যন্ত যদি খনন না করা হয়, ক্যাপিটাল ড্রেজিং না হয়, তাহলে এটা কার্যকর হবে না। এদিকে নিজ খরচে পাম্প বসিয়ে জমি থেকে পানি নিষ্কাশনের চেষ্টা চালাচ্ছেন অনেকে। তাতে যে খরচ হচ্ছে ফসল ঘরে তুলে তা মেটানো সম্ভব নয় বলে জানান জমির মালিকেরা। আর আবহাওয়া অফিস দিচ্ছে আরো দুঃসংবাদ। কিছু ধান পাওয়ার জন্য, কিছু রক্ষা করার জন্য ওই আমরা উদ্যোগী নিয়ে নিজ উদ্যোগে আমরা এই ফার্মগুলো লাগাইছি। মার্চ, এপ্রিল, মে মাস প্রি মনসুন সিজন আমরা বলি। এই সিজনে কিন্তু কালবৈশাখী যেটা আমরা বলি বজ্রঝড়, তো এইটা এই সিজনের জন্য স্বাভাবিক। স্থানীয় কৃষকেরা দীর্ঘদিন ধরে হাওরের গুরুত্বপূর্ণ স্থানে সুইচ গেট স্থাপন ও পানি নিষ্কাশনের জন্য খাল পুনঃখননের দাবি জানিয়ে আসছেন। এমন পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ড শুনালেন ভবিষ্যৎ পরিকল্পনা। এখানে আমাদের এই সমীক্ষাতে আমাদের নদী ড্রেজিং, 19 নদী ড্রেজিং, খাল খনন, স্থায়ী বাঁধ, তারপর আমাদের যে নদী প্রতিরক্ষামূলক কাজ, তারপর বিভিন্ন নিষ্কাশন অবকাঠামো, তারপর আমাদের বিভিন্ন ভিলেজ প্ল্যাটফর্ম, এই ধরনের অবকাঠামোগুলো আমরা এই সমীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে। হবিগঞ্জে কয়েকদিনের টানা বৃষ্টিতে পানির চাপে বাঁধ ভেঙে হুগলি হাওর ও লাখাই উপজেলার মাদনা হাওরে বাঁধ উপচে অন্তত 500 হেক্টর বোরো ধান তলিয়ে যায়। পরে স্থানীয় কৃষকেরা রাতভর পরিশ্রম করে অস্থায়ী বাঁধ নির্মাণ করে ফসল রক্ষার চেষ্টা করেন। 2017 সালে বন্যায় সুনামগঞ্জের হাওরের ধান ঘরে তুলতে পারেননি হাওরবাসী। হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে 2017 সালে সুনামগঞ্জ জেলার পানি উন্নয়ন বোর্ডের 15 কর্মকর্তা এবং 46 ঠিকাদার সহ 100টি জনকে অভিযুক্ত করে মামলা করে দুদক। ইকরামুল কবির, সময় সংবাদ। স্বাধীনতার 55 বছরও খনন হয়নি মৌলভীবাজারের পাহাড়ি খরস্রোতা মনু নদী। বর্ষায় ভারতের উজান থেকে নেমে আসা ঢলের পলি জমে নদী ভরাট হয়ে গেছে। এতে নাব্যতা হারিয়ে বর্ষায় বাঁধ ভেঙে সৃষ্টি হচ্ছে বন্যা। পানি উন্নয়ন বোর্ড বলছে নদী সমীক্ষার পর বলা যাবে খননের প্রয়োজনীয়তা। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুপ আহমদের ছবিতে রিপোর্ট।
ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি খরস্রোতা নদী মনু প্রতি বর্ষায় উজান থেকে আসা পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যায়। খনন না হওয়ায় বিভিন্ন জায়গায় জেগেছে চর। এতে প্রতি বর্ষায় নদীর পানি প্রতিরক্ষা বাঁধ ভেঙে জেলা সদর সহ রাজনগর ও কুলাউড়া উপজেলা প্লাবিত হয়। পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান। নদী ভরে গেছে, নদীর বুক ভরে উঁচু হয়ে গেছে। একমাত্র পথ এখন নদীকে ড্রেজিং করতে হবে। যখন বর্ষার সিজন আসে আমরা আতঙ্কের মধ্যে থাকি, এই শহরবাসী আতঙ্কের মধ্যে থাকে, নদী তীরের মানুষজন আতঙ্কে থাকে কখন বন্যা হয়ে যায়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি নদীটি যেন খনন করা হয়। ভারতের সঙ্গে কথা বলে দ্রুতই খনন কাজ জরুরি বলে জানিয়েছেন পরিবেশবাদী সংগঠকরা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে নদী সমীক্ষায় খননের প্রয়োজন হলে তা বাস্তবায়ন করা হবে। খনন খুবই প্রয়োজন এবং আমরা মনে করি এই খনন যদি আমরা করতে না পারি তাহলে এই যে বন্যা থেকে কখনো এই অঞ্চল মুক্ত হবে না। বর্তমানে আমাদের পরিকল্পনায় নদী খননের বিষয়টা নাই, তবে এটা যদি আমরা বিস্তারিত সমীক্ষা করার পরে যদি খনন যদি ফিজিবল হয় সেক্ষেত্রে হয়তো আমরা পরবর্তীতে একটা প্রকল্প নিয়ে এটা খননের ব্যবস্থা করা যেতে পারে। মনু নদী ভারতের ত্রিপুরার ৭২ কিলোমিটার পথ অতিক্রম করে মৌলভীবাজারের কুশিয়ারা নদীর সঙ্গে মিশেছে। সময় সংবাদ, মৌলভীবাজার। 14 বছরও সন্ধান মেলেনি সিলেটের সাবেক ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ দিনারের। 2012 সালে ঢাকা থেকে নিখোঁজ হন তিনি। সময়ের সঙ্গে পাল্টেছে প্রেক্ষাপট, তবুও মেলেনি তার কোনো খোঁজ। এখনও তাকে ফিরে পাওয়ার আশায় স্বজনরা। দ্রুত দিনারকে খুঁজে বের করে ফিরিয়ে দেওয়ার দাবি পরিবারের। দিগেন সিংয়ের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। সিলেটের রাজনীতিতে এম ইলিয়াস আলীর অনুসারী ছিলেন ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ দিনার। 2012 সালের 3 এপ্রিল ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হন তিনি। 14 বছর পেরিয়ে গেলেও জীবিত না মৃত সে হদিস মেলেনি এখনো। সম্প্রতি গঠিত গুম কমিশন এ নিয়ে অনুসন্ধান চালালেও এখন পর্যন্ত মেলেনি সুনির্দিষ্ট কোনো তথ্য। তবে রাজপথের সহযোদ্ধারা সবার মাঝে এখনো তাকে খুঁজে বেড়ান। আমরা অবশ্যই আশায় বুক পেতে আছি 14টা বছর থেকে যে ওনারা আমাদের মধ্যে ফিরে আসবেন। প্রতিটি আন্দোলনে আমরা আমাদের প্রিয় দিনার ভাইকে মিস করি, আমাদের প্রিয় দিনার ভাইয়ের জন্য অপেক্ষা করি। জনাব এম ইলিয়াস আলী, আনসার আলী এবং জুনেদ আলীকে আমরা ফিরে পাবো, এই আশা এবং প্রত্যাশায় আমরা এখনো চেয়ে আছি। সময়ের সঙ্গে পাল্টেছে প্রেক্ষাপট, তবুও মেলেনি তার কোনো খোঁজ। এখনো তাকে ফিরে পাওয়ার আশায় স্বজনরা। ছেলের ফিরে আসার আশায় দিনারের বাবা জীবনের শেষ সময় পর্যন্ত প্রতীক্ষায় ছিলেন, কিন্তু কোনো খোঁজ না পেয়েই কয়েক মাস আগে তিনি মারা যান। প্রিয় সন্তানের অপেক্ষায় এখনো তার মা। বিভিন্ন কর্মসূচিতে তার ভাইয়ের খোঁজ চান তার ছোট ভাই। আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে যে আমরা ইফতেখার আহমদ দিনারকে ফেরত চাই এবং অক্ষত অবস্থায় ফেরত চাই। মৃত্যুর আগ পর্যন্ত আমার ভাইয়ের জন্য আমরা স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার বোন। এখনো অ্যালবামে থাকা ছবির মাঝে খুঁজে বেড়ায় বাইকে। পরিবারের পক্ষ থেকে বরাবরই অভিযোগ এসেছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। বর্তমান সরকারের কাছে সঠিক তদন্ত ও বিচার চান স্বজনরা। একটা কবর থাকলে সেই কবরে মানুষ গিয়ে তার আত্মীয়র জন্য মাগফিরাত কামনা করে। আমরা কি দোয়া করব আমরা বুঝতে পারি না। আমরা তো চেষ্টা করেছি আমাদের তরফ থেকে, আমরা একটা সুষ্ঠু তদন্ত পাবো এবং যারা আছে তারা এই শাস্তির আওতায় অবশ্যই আসবে, এগুলার কনফার্মেশন আমরা চাই। দিনারকে খোঁজের ব্যাপারে সরকার যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা দলীয় নেতাদের। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার বাংলাদেশের সেই বেছে বেছে মেধাবী নেতাদেরকেই খুন করেছে, গুম করেছে। আমরা আশা করছি যে ইফতেখার আহমদ দিনার আমাদের মধ্যে ফিরে আসবে। তবে মামলার অগ্রগতি নিয়ে কোনো তথ্য দিতে পারেনি সিলেট মেট্রোপলিটন পুলিশ। 14 বছর আগের একটা জিডি আমাদের পেন্ডিং আছে এবং সেই জিডিটা ইফতেখার আহমেদ দিনারের গুম সংক্রান্তে তার বোন অভিযোগ করেছিল। আমি তখন গুম কমিশন তদন্ত করছিলেন, তো যেহেতু গুম কমিশনের তদন্ত ছিল সেই জন্য আমরা আর এই বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ করিনি। ইফতেখার আহমেদ দিনার সিলেট মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ছিলেন। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। কক্সবাজারের নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিছানার চাদর দেখে নিহতের পরিচয় শনাক্ত করেন তার মা। পরিবারের দাবি, দ্বিতীয় বিয়ে মেনে না নেয় মুন্নিকে হত্যা করে পালিয়েছে স্বামী তারেক। বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে।
নিজ সন্তানের নিতর দেহ দেখে কান্না থামছে না মায়ের। মস্তিষ্কবিহীন সেই মরদেহ, তবুও একটি বেডশিটের পরিচয়ে মা চিনে নেন মেয়েকে। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের জিলঞ্জা ইউনিয়নের দক্ষিণ জানারগুনা এলাকায় ডোবা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সেখানে চাদর মোড়ানো একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ শাহেদা আক্তার মুন্নির মাথাছাড়া মরদেহটি উদ্ধার করে। তবে দীর্ঘ সময় তল্লাশি চালালেও বিচ্ছিন্ন মাথার খোঁজ মেলেনি। আমরা খুঁজে দেখতেছি কোথাও ফুতে রাখছে কিনা, কোথাও ব্যাগে ট্যাগে রাখছে কিনা, ফেলাইছে কিনা, এগুলো আমরা দেখতেছি। এখন আমরা এই ধরনের কিছু পাই নাই। এরপরে পাশের জঙ্গলগুলোতে দেখতেছি। প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রায় 5.5 বছর আগে মহেশখালীর শাহেদা আক্তার মুন্নির সঙ্গে সাইফুল ইসলাম তারেকের বিয়ে হয়। 5 মাস আগে সাইফুল দ্বিতীয় বিয়ে করলে দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। স্বজনদের অভিযোগ, এর জেরেই মুন্নিকে হত্যা করেন তার স্বামী। সবাই মিলে আমার বোনের মারধর করছে। মারধর করার পরে ওই লাস্টে কি করছে, মারার পরে তো মানে কি আর কোনো খোঁজ খবর পাই নাই। ওর বেডের ওখানেই মারা হয়েছে। মারার পরে বেডশিট সহ বিয়া করে ওই পরিত্যক্ত একটা পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সাইফুল ইসলাম তারেক পলাতক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন সকালের সময়। ইস্টার যুদ্ধবিরতির আগেই পাল্টাপাল্টি হামলায় রাশিয়া ও ইউক্রেনে অন্তত 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 30 জনেরও বেশি। এদিকে যুদ্ধের ময়দানে সংঘর্ষ চললেও দুই দেশের মধ্যে 350 জন বন্দি বিনিময় করা হয়েছে, যা কূটনৈতিক পর্যায়ে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন অনেকেই। ইস্টার উপলক্ষে 32 ঘন্টা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইউক্রেনের বিভিন্ন জায়গায় ব্যাপক সামরিক অভিযান চালায় রাশিয়া। ওডেসায় রুশ ড্রোন হামলায় হতাহতের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হয় জ্বালানি, শিল্প, পরিবহন অবকাঠামো ও আবাসিক ভবন। অন্যদিকে ক্রামাতরস্কে রুশ গাইডেড বোমা হামলায় কয়েকজন আহত হন। সুমি শহরেও হামলায় শিশুসহ অন্তত 5 জন আহত হন। ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবন ও কিন্ডারগার্টেন। রাশিয়ার ভেতরেও পাল্টা হামলা চালায় ইউক্রেন। কুরস্ক অঞ্চলের লগভ শহরে একটি পেট্রোল স্টেশনের ড্রোন হামলায় শিশুসহ কয়েকজন আহত হন। বেলগোরদ ও দোনেৎস্কের রুশ নিয়ন্ত্রিত ইয়াসিনোভাতা এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় অনেকে হতাহত হন। 3টি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়। হামলা স্থানে বিদেশে তৈরি ড্রোনের অংশ পাওয়া গেছে বলে দাবি রুশ তদন্ত কমিটির। এর মধ্যে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে বন্দি বিনিময়ে। দুই দেশ 175 জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে। পাশাপাশি মুক্তি পেয়েছেন 7 জন বেসামরিক নাগরিকও। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় এই বিনিময় সম্পন্ন হয়। 4 বছর ধরে চলা যুদ্ধে এ ধরনের বন্দি বিনিময়ই এখন পর্যন্ত অন্যতম কার্যকর কূটনৈতিক ফলাফল হিসেবে দেখা যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা এখনও স্থবির রয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। লা লিগার শিরোপার আরও কাছে বার্সেলোনা। কাতালান ডার্বিতে এসপানিওলকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচে জোড়া গোল করেছেন ফেরান তরেস। অন্যদিকে বুন্দেসলিগায় সেন্ট পাউলির জালে গোল উৎসব করেছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানরা ভেঙেছে জার্মান লিগে অর্ধ শতাব্দী পুরনো গোলের রেকর্ড। টানা 2 ম্যাচে পয়েন্ট হারিয়ে রিয়াল মাদ্রিদ লা লিগা শিরোপাটা প্রায় তুলে দিয়েছে বার্সেলোনার হাতে। নিজেদের কাজটা ঠিকঠাক করলে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলা শুধু সময়ের ব্যাপার হ্যান্সি ফ্লিকের দলের। ঘরের মাঠে কাতালান ডার্বিতে কোনো ভুল করেনি বার্সা। নগর প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে পেয়েছে সহজ জয়। আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে এসপানিওলকে চেপে ধরে বার্সেলোনা। ম্যাচের 9 মিনিটে কর্নার থেকে ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় বার্সা। 10 ম্যাচ পর জালের দেখা পেলেন স্প্যানিশ ফরওয়ার্ড। 13 মিনিটে সমতা আনার সুযোগ পেয়েছিল এসপানিওল। বার্সার অফসাইড ফাঁকি দিয়ে কিকে গার্সিয়া পোস্টে শট নিলেও তা রুখে দেন বার্সা গোলরক্ষক। লিড বাড়াতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি হ্যান্সি ফ্লিকের দলকে। ম্যাচের 25 মিনিটে ইয়ামালের বাড়ানো বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তোরেস। সবচেয়ে কম বয়সে লা লিগায় 100তম ম্যাচ খেলার কীর্তি গড়েছেন লামিন ইয়ামাল। অ্যাসিস্টের পর সুযোগ ছিল স্কোরশিটে নাম লেখানোর। মাইলফলক স্পর্শের ম্যাচে ইয়ামাল জালের দেখা পেতে পারতেন 31 মিনিটে, কিন্তু তার ফ্রিকিক অল্পের জন্য লক্ষ্যে রাখতে পারেননি তিনি। ম্যাচের 54 মিনিটে আবারও জালে বল পাঠান তোরেস, তবে অফসাইডে বাতিল হয় সে গোল। পরের মিনিটেই ব্যবধান কমায় এসপানিওল। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল খুঁজে নেন পল লোজানো।
ম্যাচে সমতা আনতে বার্সার সঙ্গে সমানে সমান লড়াই করছিল স্পানিওল, কিন্তু শেষ দিকে 2 গোল করে সেই স্পানিওলের সম্ভাবনা শেষ করে দেয় বার্সা। 87 মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ান ইয়ামাল, গোল করে রাঙান নিজের 100তম ম্যাচ। 2 মিনিট পর বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ডের গোলে ব্যবধান 4-1 করে হ্যান্সি ফ্লিকের দল। নিশ্চিত হয় বর্তমান চ্যাম্পিয়নদের জয়। 31 ম্যাচে 79 পয়েন্ট হ্যান্সি ফ্লিকের দলের। সমান ম্যাচে 70 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। অন্যদিকে বুন্দেসলিগায় 54 বছর পুরনো গোলের রেকর্ড ভেঙেছে বায়ার্ন মিউনিখ। 1971-72 মৌসুমে লিগে 101 গোল করেছিল বায়ার্ন। কিংবদন্তি গার্ড মুলার একাই করেছিলেন 40 গোল। ফ্রান্স বেকেনবাওয়ার মুলারদের নিয়ে গড়া সেই দলটির রেকর্ড টিকে ছিল 54 বছর। এবার হ্যারি কেন মুসিয়ালারা 5 ম্যাচ হাতে রেখেই ভাঙলেন সেই রেকর্ড। ম্যাচে 5 গোল করা বায়ার্নের চলতি মৌসুমে এখন গোল সংখ্যা 105। নিজেদের রেকর্ড ভেঙে শিরোপার আরও কাছে চলে গেছে বাভারিয়ান পরাশক্তিরা। 29 ম্যাচের 24টিতে জয় পাওয়া বায়ার্নের সংগ্রহ 76 পয়েন্ট। আর 1 ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত হবে ভিনসেন্ট কোম্পানির দলের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 21 ঘন্টা আলোচনার পরও হয়নি সমঝোতা। ইসলামাবাদে চুক্তি ছাড়াই শেষ হলো ওয়াশিংটন তেহরান সংলাপ। নিজ শর্তে অনড় দুপক্ষ। যুক্তরাষ্ট্রে ফিরছেন জেডি ভ্যান্স। অন্তর্বর্তী সরকারে 133 অধ্যাদেশের কার্যকারিতা হারিয়েছে 20টি। গুরুত্বপূর্ণ উদ্যোগের বৈধতা না থাকার অভিযোগ তুলে ক্ষুব্ধ বিরোধী দল। তড়িঘড়ির কারণেই সংকট বলছেন বিশেষজ্ঞ। এবং শহরে গ্রামে হামের প্রকোপ। সুস্থ হওয়ার আগেই হাসপাতাল ছাড়াই বাড়ছে জটিলতা। আজ থেকে ঢাকার 2 সিটিতে টিকাদান কর্মসূচি শুরু। সারা দেশে 20 এপ্রিল। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন শবনম নিবিড়। কাজল, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।